ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষে আহত অর্ধশতাধিক। আজ রাজধানীর 7 পয়েন্ট অবরোধের ঘোষণা 7 কলেজের শিক্ষার্থীদের। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুরের লকারে মিলল 5 কোটি টাকার সম্পদ। জব্দ মালামাল আদালতে উপস্থাপন করবে দুদক। বিশ্বব্যাপী মার্কিন সহায়তা স্থগিতের সিদ্ধান্তে উদ্বেগ, চিঠি পায়নি ঢাকা। রোহিঙ্গাদের নিয়ে সংকট হবে না বলছে। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি লাইবা জান্নাত। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে জানাবো পুরো খবর। দর্শক, মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা। এবার সংঘর্ষে জড়িয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাদের অন্তর্ভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। 4.5 ঘন্টার সংঘর্ষে আহত হয়েছে অন্তত 20 জন। দুই পক্ষকে নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছোড়া হয় টিয়ার শেল ও সাউন্ড বোমা। তারপরেও নিয়ন্ত্রণে না এসে নতুন কর্মসূচি দিয়ে মাঠ ছাড়ে 7 কলেজের শিক্ষার্থীরা। প্রতিপক্ষের আঘাত ঠেকাতে এভাবে ঢাল নিয়ে এগিয়ে যাচ্ছে এক শিক্ষার্থী। পাশেই টিয়ার সেল হাতে তুলে নিক্ষেপকারীর দিকে ছুটছেন আরেকজন। রবিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা নিউ মার্কেট নীলক্ষেত এলাকা। সংঘর্ষ চলে 4 ঘন্টারও বেশি সময়। মূলত 5 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধের পর রাত 10:15টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যায় 7 কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাও করতে নীলক্ষেত মোড়ে মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে অবস্থান নেয় তারা। এমন খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শতাধিক শিক্ষার্থী এসে অবস্থান নেয় এফ রহমান হলের সামনে। শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ। এতে নীলক্ষেত মোড় থেকে কিছুটা পিছু হটেন 7 কলেজের শিক্ষার্থীরা, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার পাল্টা ধাওয়া খেয়ে পিছু হটেন ঢাবি ছাত্ররা। এমন ধাওয়া পাল্টা ধাওয়ায় মাঝখানে পড়ে যান পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। বিরতি দিয়ে দুপাশ থেকেই বৃষ্টির মতো ছোড়া হয় ইটপাটকেল। প্রায় রাত 12টা পর্যন্ত নিষ্ক্রিয় ভূমিকায় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীকে। এরপর পরিস্থিতি বেগতিক হওয়ায় রাত 12টার পর সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ শুরু করে পুলিশ। আনা হয় জল কামান। ঘটনাস্থল ঘুরে যায় বিজিবির টিম। এমন অবস্থায় ঘটনাস্থলে হাজির হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ করেন তিনি। এক পর্যায়ে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বিতর্কে জড়ান হাসনাত। শেষমেশ শিক্ষার্থীদের তোপের মুখে ফিরে যান তিনি। রাত 1টার পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ঘটনাস্থলে আসে বিজিবি। প্রধান সড়কের লাইট বন্ধ করে দেয়া হয়। আমরা সম্পূর্ণ পরীক্ষা বর্জন করলাম। আমাদের স্টুডেন্ট ফেয়ার থেকে জানানো হয়েছে আমাদের সম্পূর্ণ পরীক্ষা অলরেডি বর্জন। আমরা নিরস্ত্রভাবে গিয়েছি ওখানে আমাদের দাবি নিয়ে। তারা আমাদেরকে
ধাওয়া করেছে। ওদের দাবি যা চাইছে সেটা কালকে কর্মদিবসে 10টার পরে বিসি স্যার যখন অফিস থাকে তখন ওরা আসতে পারে। আমি মনে করি এটা যে কোনো একটা ষড়যন্ত্র, কারণ হচ্ছে তাদের তো হচ্ছে এখানে 7 কলেজ বললে হচ্ছে ভুল হবে। শিক্ষার্থীদের ছোড়া ইটের আঘাতে আহত হন বেশ কয়েকজন। এভাবে রাত 3টা পর্যন্ত চলে। শেষ রাতে নতুন কর্মসূচি দিয়ে আন্দোলন স্থগিত করে 7 কলেজের শিক্ষার্থীরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ট্রাম্পের নির্বাহী আদেশে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিদেশি দূতাবাসগুলোতে এই নির্দেশনা পাঠানো হয়েছে। তবে পররাষ্ট্র উপদেষ্টা জানালেন, এখনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি ঢাকা। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণ পোষণ নিয়ে উদ্বেগ বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন প্রমা চৌধুরী। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা কার্যক্রম স্থগিত করে 90 দিন পর্যালোচনা করার সিদ্ধান্তে বাংলাদেশের এর প্রভাব নিয়ে সৃষ্টি হয়েছে শঙ্কা। ইতিমধ্যে বাংলাদেশের সহযোগিতা কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাও। রোহিঙ্গা সংকট নিরসন, জলবায়ু ও খাদ্য নিরাপত্তার মতো কার্যক্রমে দেশটির চলমান সহায়তার ক্ষেত্রে বড় প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ জানান এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। মুশকিলটা হবে যেটা যে বাংলাদেশে একটা বড় রোহিঙ্গা পপুলেশন আছে, সুতরাং সেই জায়গাতে আমাদের একটা বিষয় আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অনেকগুলি খাতে সহায়তা করে থাকে, যেমন আপনার এগ্রিকালচার বলেন, পানি, আরবান ক্লাইমেট এন্ড সো অন। সেই জায়গাতে আমার মনে হয় এক ধরনের ঘাটতির সৃষ্টি হতে পারে। আর তাই অনিশ্চয়তা থেকে স্বস্তি পেতে পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রাইভেট সেক্টরের সমন্বিত প্রস্তুতির উপর জোর দেন তিনি। বাকি যে ইনস্টিটিউশনস গুলি আছে তাদের একটা সমন্বিত প্ল্যান করা দরকার। আদারওয়াইজ আমার মনে হয় না যে এই আনসার্টেন এনভায়রনমেন্ট থেকে আমরা খুব বেশি স্বস্তিদায়ক রেজাল্ট পাবো। যুক্তরাষ্ট্র নিজস্ব সকল স্বার্থ বিবেচনা করে 90 দিন পর্যালোচনার পরে এই সহায়তা কার্যক্রম আবার চালু করবে বলে মনে করছেন অর্থনীতিবিদ এম মাসুর রিয়াজ। ট্রাম্পের যে বিজনেস প্রায়োরিটিস গুলো আছে সেগুলোর জন্য নেগোসিয়েশন রুম তৈরি করতে পারে এবং ওভারঅল আমেরিকা ফার্স্ট গ্লোবালি এবং ইন্টারনালি সেটার সাথে অ্যালাইন করে এই সাহায্যগুলোকে রিপারপাস করতে পারে। প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক এই সিদ্ধান্তে 3 মাসের জন্য অর্থ সহায়তা কমলেও স্থগিতাদেশ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 90 দিনের জন্য তারা বন্ধ রাখছে, এটা মোটামুটি কিন্তু প্রত্যাশিত ছিল। উনি কিন্তু নির্বাচনের আগে থেকে বলছিলেন যে উনি এগুলি বিবেচনা করবেন, নতুন করে দেখবেন। এটা ধরে নেওয়া যায় যে এটা এই ধরনের ফান্ডিং কমবে, এটা তো সবাই আশঙ্কা করছে। উন্নয়ন প্রকল্পে সহায়তা কমলেও আগামীতে তা অব্যাহত থাকবে বলে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। যে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে তখন সেটা আমাদেরকে মনোজ ধীরে নিয়ে বের করে নিতে হবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি সহায়তা অব্যাহত থাকবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। বলেন, সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টা সফর ছিল ঐতিহাসিক। তার সফরে বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। ক্ষমতা নেওয়ার পরে বাংলাদেশের বিজনেস কনফিডেন্সটা ফিরে এসছে ইন্টারন্যাশনাল বিজনেসের কাছে, এবং এর আলোকেই তারা বাংলাদেশের চাচ্ছিলেন যে প্রফেসর ইউনূসের সাথে দেখা করে তাদের ইন্টারেস্টটা জানানো, যে তারা ইনভেস্টমেন্ট করতে চান। মূল যে জিনিসটা পোর্ট ম্যানেজমেন্ট বা পোর্টের এফিসিয়েন্টটা বাংলাদেশের ভবিষ্যতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমাদের পোর্ট যদি এফিসিয়েন্ট না হয়, বিদেশি বড় ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। পুলিশের বাধায় শাহবাগে থামতে হলো মাদ্রাসার শিক্ষকদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার দাবি। পরে প্রতিনিধি দলের মাধ্যমে স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা। তবে আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।
শাহবাগ যেন দাবি আদায়ের প্রাণকেন্দ্র। জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে পদযাত্রা করলে শাহবাগে তাদের আটকে দেয় পুলিশ। সমাগম ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। শাহবাগের মোড়ে আসার সাথে সাথে পুলিশ প্রশাসন ভাইরা আমাদেরকে বাধা সৃষ্টি করছে। পুলিশে ব্যারিকেড করছে, এই জলকামানের পানি দিছে এবং লাঠিচার্জ করছে। 6 থেকে 7 জন শিক্ষক গুরুতর আহত হয়েছে, অনেকের বুকে আঘাত লেগেছে, বুক ক্ষত হয়েছে। পুলিশি বাধার পর এই শিক্ষকরা সড়কে অবস্থান নেয়। এতে শিক্ষকদের এক দফার দাবি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে ডাক পড়ে শিক্ষক প্রতিনিধি দলের। সেখান থেকে ফিরে তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন। যেহেতু পুলিশের মার খেয়েছি, শিক্ষক আহত হয়েছে, সেহেতু দাবি আদায় না হওয়া পর্যন্ত কোন শিক্ষক আন্দোলনের অবস্থান থেকে যেতে পারবে না, আমরাও যাব না। যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই শাহবাগ এই রাস্তা আমরা ত্যাগ করব না। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা 8 দিন অবস্থান কর্মসূচি পালন করছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। তারা বলছেন চাকরি আছে, বেতন নেই, এমন চলছে দীর্ঘ 40 বছর। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে, এমন মত আইন উপদেষ্টা আসিফ নজরুলের। নিরপেক্ষ সরকার ইস্যুতে বিএনপির দাবিকে তিনি দেখছেন রাজনৈতিক বক্তব্য হিসেবেই। সচিবালয়ে নিউজ 24-কে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো দূরত্ব নেই। এদিকে আরেক অনুষ্ঠানে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না। নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার থাকার ইস্যুকে কেন্দ্র করে কদিন থেকেই চলছে রাজনৈতিক বাহাস। নানা মহলে সরকারে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার কথা বলছে বিএনপি। দলটির দাবি, দায়িত্বশীলরা পক্ষপাত দুষ্ট হলে সুষ্ঠু ভোটে লাগবে নিরপেক্ষ সরকার। তথ্য উপদেষ্টার মতে বিএনপির এমন দাবি 11 সৃষ্টির পায়তারা। সব মিলিয়ে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে। আইন উপদেষ্টা আসিফ নজরুল নিউজ 24-কে জানান, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। নিরপেক্ষ সরকারের দাবি বিএনপির রাজনৈতিক বক্তব্য। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে। এটা মাঝে মাঝে মনে হয় যোগাযোগ কম থাকলে মনে হয় গ্যাপ, আসলে কোনো গ্যাপ নাই, যোগাযোগ আরো বাড়ানো হবে। নিরপেক্ষ নির্বাচন চাই আমরা কথা বলতে চাই, অন্তর্বর্তী সরকার বাদ দিয়ে সেটা সেই বিষয়টা এটা রাজনৈতিক বক্তব্য হিসেবে বলছে, অন্য কিছু সেটাকে আপনারা না। অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। তবে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র ও পরিবেশ উপদেষ্টা বলছেন, কোন উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকার থেকে পদত্যাগ করতে হবে। রোববার রাজধানীর পানি ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন, সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। জানান, সবাইকে নিয়ে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চায় অন্তর্বর্তী সরকার। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন। শানাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের ব্যক্তিগত 3টি লকারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার দুদকের 7 সদস্যের দল সুরের লকার ভেঙে টাকা ও স্বর্ণ উদ্ধার করে। সংস্থাটির পরিচালক কাজী সায়েদুজ্জামান জানান, এস.কে. সুরের 3টি লকারে পাওয়া গেছে 55,000 ইউরো, $1,67,300, 1005 গ্রাম সোনা এবং এফডিআর 70 লাখ টাকা। সন্ধ্যা পর্যন্ত নানা নাটকীয়তার পর রাতে সুরের 3টি লকার খুলতে সমর্থ হয় দুদক। এফডিআর হলো বিভিন্ন মানুষের নামে, আমরা সেখানে অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো যাচাই করে দেব। আমরা আগামীকালকে কোর্টে দাখিল করব। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেয় সেই অনুযায়ী, এখানে যে জব্দ তালিকা অনুযায়ী মালামাল এখানে আমরা রেখেছি, জিম্মায় রেখেছি বাংলাদেশ ব্যাংকের, সেই আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
এদিন সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে গ্রেপ্তার পুলিশের একজন এসআই ও কনস্টেবলকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন মারণাস্ত্র ব্যবহার করে পাশবিক কায়দায় হত্যাযজ্ঞ চালায় আওয়ামী লীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী। এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয় সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের উপর, যার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও র্যাব সে অভিযোগ অস্বীকার করে। হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করে মানুষ হত্যার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। নির্দেশদাতা হিসেবে র্যাবের সাবেক মহাপরিচালক হারুন আর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এ নিয়ে জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন ট্রাইব্যুনাল। আগামী 23 মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। সেই তথ্যগুলো সংগ্রহ করে প্রাথমিক অবস্থায় তার ব্যাপারে যে তথ্যগুলো পাওয়া গেছে তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করার জন্য প্রসিকিউশনকে তারা অনুরোধ জানিয়েছিলেন। তার ভিত্তিতে আজকে আমরা পিটিশন মুভ করেছি। আদালত তাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে হাজির করার জন্য নির্দেশ প্রদান করেছেন। এদিকে আগস্টে আশুলিয়ায় গুলি করে হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর অভিযোগে করা মামলায় অভিযুক্ত এসআই আব্দুল মালিককে 30 জানুয়ারি ও কনস্টেবল মুকুল চোকদারকে 28 জানুয়ারি জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আশুলিয়াতে লাশ পোড়ানোর যে ঘটনা আপনারা জানেন, সেখানে যে দুজন আসামি আজকে উপস্থিত ছিল, কনস্টেবল মুকুল চোকদার এবং এসআই মালিক, তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত। তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। এর আগে সকালে আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। তাদের বিরুদ্ধে গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জালিয়াতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সায়েম ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। বিকেলে দুদক কার্যালয়ে সংস্থার পরিচালক আরও জানান, পুতুলের কানাডার নাগরিকত্ব থাকার প্রমাণ তাদের কাছে রয়েছে। দুর্নীতির এমন নানা প্রমাণ থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরিরত পুতুল দেশের সুনাম নষ্ট করছেন বলেও জানায় দুদক। এদিন দুর্নীতির অভিযোগে সাবেক ধর্মমন্ত্রী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানায় সংস্থাটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের 1 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়েমা ওয়াজেদ পুতুল। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে অনিয়মের বিষয়ে বেশ আলোচনার জন্ম দেয়। দুদক বলছে, তৎকালীন আওয়ামী সরকারের মনোনয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেয়েছেন পুতুল। এই পদ ব্যবহার করে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া কানাডার নাগরিক হওয়া সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগে তিনি কোনো তথ্য গোপন করেছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে। দ্বৈত নাগরিকত্ব সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল কাজ করছেন। এগুলি নিয়ে তার নিয়োগ, তার অর্থ আত্মসাৎ কিংবা কর ফাঁকির সবগুলো বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন। সূচনা ফাউন্ডেশনের নামে প্রতিষ্ঠান খুলে পুতুল সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক গ্রুপের কাছ থেকে উপঢৌকন নিয়েছেন এমন তথ্য রয়েছে বলে জানায় সংস্থাটি। দুদকের মামলার আসামি পুতুলকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়েও তদন্ত দল কাজ করছে বলে জানায় সংস্থাটি। আপনারা সবাই জানেন তিনি দেশের বাইরে আছেন, সুতরাং তাকে দেশে ফেরত আনার বিষয়ে কি কি কার্যক্রম গ্রহণ করা যেতে পারে সেই সবগুলো বিষয়ে আমাদের অনুসন্ধান দল বিবেচনা করবেন। এদিকে সাবেক ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের বিরুদ্ধে 3 কোটি টাকার বেশি অবৈধভাবে সম্পদ অর্জন ও ব্যাংকে 52 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। 1 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ থাকার অভিযোগে মামলা হয়েছে সাবেক এই মন্ত্রীর স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধেও। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কারের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করে নিশ্চিত করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতাও নিশ্চিত করতে হবে। রোববার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১ যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। আরো বলেন, দেশের সবকিছুই পরিবারের নামে হয়েছে। শেখ কামালের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে, তার নামে রাস্তা হবে কেন? আলোচনা সভা এই পর্যায়ে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শক, নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথে থাকুন। দর্শক, স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের ঘটনায় রাজধানীর 7 পয়েন্ট অবরোধের ঘোষণা দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির পদত্যাগেরও দাবি জানিয়েছে তারা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, তারা এই 7 কলেজ সংকটের সমাধান চান। আর পুরো ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাবি প্রভিসি ডক্টর মামুন আহমেদ। একই সঙ্গে উভয় পক্ষকে সংযত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার প্রভিসি ডক্টর মামুন আহমেদের রুমে 7 কলেজের কয়েকজন শিক্ষার্থী তাদের দাবির বিষয়ে কথা বলতে যান। সেখানে এমন কথোপকথন। শিক্ষার্থীদের অভিযোগ, প্রভিসি ডক্টর মামুন তাদের সাথে দুর্ব্যবহার করেছেন। প্রায় 50 জন শিক্ষার্থী প্রভিসির রুমে গেলে তারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দেয় রুম থেকে। এরপরই ক্ষুব্ধ হন 7 কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদে রাতে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে বিক্ষোভ করেন। ঢাবিতে প্রবেশ করতে চাইলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তাঘাট বন্ধ করে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির মধ্যে এসে তারা কত বেয়াদবির সাথে দেখছেন। শিক্ষার কোনো মান মর্যাদা নাই। 7 কলেজের শিক্ষার্থীরা বলছেন, প্রভিসির দুর্ব্যবহারের কারণেই এই ঘটনার সূত্রপাত। সেজন্য তার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। পাশাপাশি আজ ক্লাস পরীক্ষা বর্জন করে 7 কলেজের সামনে অবস্থানের কথাও জানান তারা। গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়ী করছেন 7 কলেজের শিক্ষার্থীদেরকে। ভিসি স্যারের বাসভবনে যাবে, আক্রমণ করবে এরকম একটা ইঙ্গিত দেয় এবং তারা আমাদের গেটের সামনে এসে অবস্থান নেয়, যা ব্যারিকেড ছিল। পরে আমাদের ছাত্ররা এসে এফআরএলের সামনে যেসব অবস্থান নেয়, সেই সময় ওরা এই জায়গা থেকে এগুলো ভাঙা শুরু করে। শান্তিপূর্ণভাবে আমাদের ডক্টর স্যার বা ভিসি স্যারের সাথে আলোচনা করতে শান্তিপূর্ণভাবে, সেটা একটা কথা ছিল। তারা অ্যাগ্রেসিভ হয়ে এখানে মারামারি করতে আসছে। আমরা পড়াশোনা করার জন্য এখানে আসছি, আমরা কোনো গ্যামজাম চাই না। এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রভিসি ডক্টর মামুন আহমেদ। গতকাল সন্ধ্যায় 7 কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসে আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয়েছে তা দুঃখজনক। এতে আমি গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনার সূত্রপাত হয়েছে তা প্রশমনের জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করার জন্য আমি আন্তরিক আহ্বান জানাচ্ছি। এমন বাস্তবতায় অনিবার্য কারণবশত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন দেশের বিভিন্ন এলাকা। যদিও উত্তরের জনপদেই শীত অনুভূত হচ্ছে বেশি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, শুভ সকাল আপনাকে। পঞ্চগড়ের আজকের শীতের পরিস্থিতি কেমন দেখছেন, একটু জানাবেন।
আজকে একদম ঘন কুয়াশায় কিন্তু আবৃত হয়ে আছে সবকিছু। গতকালকে কিন্তু আমরা সকাল 8টা পর্যন্ত এই কুয়াশা দেখেছিলাম, তারপরেই কিন্তু সূর্য উঠে গিয়েছিল এবং রোদে ঝলমল করেছিল সারাটা দিন এবং সারা বিকেল পর্যন্ত সন্ধ্যে পর্যন্ত কিন্তু সন্ধ্যের আগ পর্যন্ত কিন্তু রোদের বিরাজ থাকার কারণে মানুষের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছিল। কিন্তু এখন পর্যন্ত আজকে কিন্তু আমরা সূর্যের মুখ দেখিনি এবং সূর্য ওঠার সম্ভাবনা আছে কিনা সেটাও কিন্তু আসলে বলা যাচ্ছে না। আমরা তেঁতুলিয়া আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছে, আজকে 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই জেলায় বিরাজ করছে এবং ঘন কুয়াশায় আচ্ছাদিত হয়ে পড়ার কারণে এবং 9 থেকে 10 কিলোমিটার বেগে কিন্তু হিমালয়ের যে হিমবায়ু সেটা কিন্তু প্রভাবিত হচ্ছে। ফলে শীতের যে তীব্রতা সেটা কিন্তু কাটেনি এবং শীতের তীব্রতাটা বরং বেড়েছে। মানুষ কিন্তু অনেকটা অস্বস্তিতে পড়েছে এবং মানুষ কিন্তু সাধারণত ঘর থেকে এখন পর্যন্ত আমরা খুব বেশি মানুষকে দেখতে পাই না রাস্তাঘাটে, তারা কিন্তু বাড়িতেই বসে বসে সময় পার করছেন। একদম যারা খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু ঠিক সময় মতো কাজে যেতে পারছেন না, তারা কিন্তু অপেক্ষা করছেন সূর্য উঠলে তারা হয়তো বা একটু রোদ উঠলে তারা হয়তো কাজে যাবেন, এমনটা তাদের প্রত্যাশা। কিন্তু সূর্যের আসলে কি ঘটবে সেটি তো বলা যাচ্ছে না। আর এই যে শীতজনিত যে রোগ সেটা আবার আরো 2-1 দিনের যে প্রবাহ, শীতের যে প্রবাহ সেটাতে কিন্তু আরো শীতজনিত রোগ নতুন করে আবার দেখা দিয়েছে এবং বিশেষ করে শিশু এবং বয়স্করা কিন্তু সর্দি কাশি ডায়রিয়া নিউমোনিয়া ইত্যাদি রোগে আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলোতে আমাদেরকে যেটা জানিয়েছে হাসপাতাল সূত্রগুলো সেটা হচ্ছে যে সেখানে কিন্তু বিভিন্ন বয়সী রোগী কিন্তু ভর্তি হচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি যাচ্ছি কুড়িগ্রামে আমাদের সহকর্মী সূর্য অপেক্ষা করছেন শীতের খবর জানানোর জন্য। সূর্য, আপনি যেটা বলছিলেন ঠিক একই পরিস্থিতি কিন্তু বিরাজ করছে কুড়িগ্রামে। আমরা গত 5 দিন পর গতকাল আমরা প্রথম সূর্যের দেখা পেয়েছি, প্রায় 9টার দিকে সূর্য উঠেছে, বিকাল 4টা পর্যন্ত আমরা সূর্যের দেখা পেয়েছি। 4টার পর থেকে আবার কিন্তু পরিস্থিতি অবনতি ঘটেছে। এই বিকাল থেকে সকাল পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আবহাওয়া কিন্তু খারাপের দিকে আছে। আমরা আবহাওয়া অফিস সূত্রে আমরা জানতে পেরেছি আবহাওয়া আস্তে আস্তে উন্নতি লাভ করছে। গতকাল 11.4 ডিগ্রি সেলসিয়াস থাকলে আজকে কিন্তু 11.5 ডিগ্রি সেলসিয়াস অবস্থান করছে। এই রকম যখন অবস্থা, তার মধ্যেই যেহেতু এখন বোরো চাষের ধুম পড়েছে, এই শীতকে উপেক্ষা করেই কর্মজীবী মানুষ কিন্তু বাধ্য হচ্ছেন এই ঠান্ডার মধ্যে জমিতে নেমে কাজ করতে। যেহেতু বোরের মৌসুম প্রায় শুরু করে ফেলেছে, সবাই পিছিয়ে থাকলে ঝামেলা হবে, এই কারণে মানুষ মাঠের মধ্যে অনেক কষ্টের মধ্যে তারা কিন্তু কাজটা করছে। এছাড়াও আমরা ছিন্নমূল এবং যারা কর্মজীবী মানুষ আছে তারাও কিন্তু বাইরে বের হয়েছে পেটের সন্ধানে। তারা যদি কাজ করতে না পারে তাহলে পরিবার নিয়ে কিভাবে থাকবে, এটাই তারা বলছে। বাধ্য হয়ে অনেক কষ্টের মধ্যেও তারা কিন্তু এই শীতের মধ্যে বের হচ্ছে। এই রকম অবস্থা চলছে কুড়িগ্রামে। এখন আমরা চলে যাব মৌলভীবাজারে সিরাজের কাছে, সেখানকার শীতের পরিস্থিতি জানতে। সিরাজ। ধন্যবাদ সূর্য। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলা হলো চা অধ্যুষিত জেলা। হাওর বাওর এবং চা নিয়েই কিন্তু পাহাড় নিয়েই কিন্তু মৌলভীবাজার জেলা 22 লক্ষের অধিক জনসংখ্যা কিন্তু এই জেলায় বসবাস করতেছে। গত কয়েকদিন ধরে কিন্তু ঘন কুয়াশা এবং প্রচন্ড শীতে কিন্তু কাঁপছে বিশেষ করে পাহাড়ি এলাকার মানুষগুলো এবং হাওর অঞ্চলের মানুষ। কৃষিকাজেও ব্যাঘাত করতেছে, চা বাগানের শ্রমিকরা কিন্তু কাজে যেতে পারতেছে না। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আসলে মৌলভীবাজার জেলায় এই পর্যন্ত চা বাগান এবং হাওর অঞ্চল পুরো জেলায় কিন্তু 15,000 কম্বল বিতরণ করা হয়েছে সরকারিভাবে, আমাকে জেলা প্রশাসক জানিয়েছেন। অপরদিকে আবহাওয়া অফিস জানিয়েছে আজকে সূর্যের তাপমাত্রা ছিল 9.6 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টায় আমাকে জানিয়েছে আবহাওয়া অফিস। খেটে খাওয়া মানুষেরা আসলে প্রচন্ড শীতে কাঁপছে থরথর করে।
খেটে খাওয়া মানুষ এবং শ্রমিকরা আমাকে জানিয়েছেন তারা আসলে শীতবস্ত্র পাচ্ছেন না সঠিকভাবে, এবং শীতে কিন্তু তারা গড়ে এবং বাইরে দুটো জায়গায় কিন্তু তারা প্রচন্ড কষ্টে দিন যাপন করছে। আমি একজন চা শ্রমিকদের সাথে কথা বলবো, আসলে তারা চা বাগানে কি অবস্থায় এই শীতের মধ্যে তারা কিন্তু সময় কাটাচ্ছেন, তিনি বলবেন আসলে কি অবস্থায় তারা আছেন। আমরা বহুত ঠান্ডায় আছি, শীত যেমন পড়ছে, কাজ কাম করতে পারি না, খাইতেও পারি না, কিচ্ছু না। এটার লাগে আমরা কাজে যাওয়াও এক এক সময় কষ্ট হয়। যেমনটি শুনছিলেন আসলে পাশাপাশি মানুষের পাশাপাশি কিন্তু আসলে এখানকার মানুষজন কিন্তু আপনার গৃহপালিত পশু পাখি নিয়েও কিন্তু বিপাকে পড়েছেন এই প্রচন্ড শীতের মধ্যে। আমি কথা বলবো আরেকজনের সাথে, ভাই কি অবস্থা আপনাদের পশু পাখি বাচ্চা কাচ্চা নিয়ে, কি অবস্থায় আছেন শীতের মধ্যে? খুব অত্যন্ত কষ্ট, অত্যন্ত কুয়াশা, এবং আমাদের শীতে খুব কষ্ট করতেছি। চা বাগানের লোক, পাহাড়ি এলাকার লোক, এইভাবে আমরা কষ্ট করে দিন যাপন করতেছি বাইরে, এবং বাড়ি তো খুব ঠান্ডার জন্য আমাদের বাচ্চা কাচ্চা অসুখ হতেছে। আমরা নিজে শীতবস্ত্র কি আপনারা পেয়েছেন সরকারিভাবে? না, কোনো কিছু পাই নাই। আমরা মনে করেন শীতের জন্য খুব অনাদায়ে দিন কাটাইতেছি, খুব কষ্ট, এবং মায় মুরব্বী যারা আছে এরা অজু গোসল করতে পারতেছে না। আসলে যেমনটি শুনছিলেন চা শ্রমিকরা কিন্তু জানিয়েছেন আমাকে এই বিষয়টা, আসলে তারা তীব্র শীতে কিন্তু গরম কাপড়ের জন্য কিন্তু তারা যেমন কাজে বের হতে পারতেছেন না, তেমনি আবার তারা গৃহেও কিন্তু থাকতে পারতেছেন না। আমি এখন যাব মৌলভীবাজার থেকে এই ছিল সর্বশেষ তথ্য। আমি একটু জানিয়ে রাখি, মৌলভীবাজার হাসপাতালগুলোতে কিন্তু প্রচন্ড এই শীতে কিন্তু হাসপাতালগুলোতেও কিন্তু রোগীদের উপচে পড়া ভিড় রয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আমি এখন যাব রাজবাড়িতে মিঠুন গোস্বামীর কাছে। মিঠুন গোস্বামী শীতের সর্বশেষ পরিস্থিতি জানাবেন রাজবাড়ি থেকে। মিঠুন। ধন্যবাদ সিরাজ, আপনি যেমনটি বলছেন সারা দেশের মতো কিন্তু রাজবাড়ী জেলাতেও যেসব খেটে খাওয়া মানুষ আছে তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছে। যেহেতু কৃষিপ্রধান একটি জেলা রাজবাড়ী, এ জেলার বেশিরভাগ মানুষই কিন্তু কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আর এই শীতের কারণে অর্থাৎ খুব রাত থেকে যে কুয়াশা পড়ে সেটি দিনের বেশিরভাগ সময় থাকছে, তবে গত এক সপ্তাহ যে কুয়াশার ঘনত্ব ছিল সেটি কিন্তু আজকে অনেকটাই কমেছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ী জেলার গড়াই নদীর তীরে। আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর তীরে কিন্তু কুয়াশার ঘনত্ব অনেকটাই কম, তবে মাঠে কিন্তু এখনো ফসল রয়েছে, যার কারণে সেই ফসল পরিচর্যায় কৃষকরা ব্যস্ত সময় পার করছে। তারা তাদের ফসলের রক্ষার্থেই কিন্তু এই শীতকে উপেক্ষা করেই কিন্তু মাঠে কাজ করছে। আমরা আবহাওয়া দপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে আজকে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23 ডিগ্রি সেলসিয়াস। তবে তারা বলেছে যে আগামীতে কিন্তু আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি ঘটছে। আর একটি বিষয় একটু জানিয়ে রাখি যে এ জেলায় কিন্তু যেহেতু খেটে খাওয়া মানুষ এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যার কারণে এখানে প্রচুর ছিন্নমূল মানুষ রয়েছে, তাদেরকে কিন্তু সরকারিভাবে কম্বল দেওয়া হচ্ছে, তবে যেটি দেওয়া হচ্ছে সেটি কিন্তু প্রয়োজনের তুলনায় অনেকটাই কম, যার কারণে কিন্তু অনেকেই আমাদেরকে জানিয়েছে যে তারা এই শীত উপেক্ষা করে খুব কষ্টে জীবনযাপন করছে। তাদের যে সরকারি সহায়তা পাওয়ার কথা ছিল সেটিও কিন্তু পায়নি, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে ফসলের যেহেতু ক্ষতি হয়ে থাকে এই কুয়াশার কারণে, যার কারণে উৎপাদনের ব্যাঘাত ঘটতে পারে এমনটিও বলা হচ্ছে। তো এতটুকুই ছিল আমার কাছে শীতের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে লাইবার কাছে। লাইবা। মিঠুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাংলা বাজার এলাকায় তেল ও ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় রবিবার দিবাগত রাত 12টার দিকে হঠাৎ করে তেলের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ফার্নিচারের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে প্রায় 1 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক।
কিশোরগঞ্জের হাওরের মিঠা পানির মাছের সুখ্যাতি দেশ জুড়ে। কিশোরগঞ্জ হাওরের বেশিরভাগ অংশের মাছ কিশোরগঞ্জের বালিখোলা মাছ বাজার থেকে সারা দেশে ছড়িয়ে পড়ে। আর এই বিষয়ে বিস্তারিত জানাবেন সহকর্মী টিটু দাস। টিটু, মাছের দাম কেমন জানাবেন? ধন্যবাদ। আমি এখন আছি কিশোরগঞ্জের করিমগঞ্জের বালিখোলা মাছ বাজারে। এই মাছ বাজারে হচ্ছে হাওরের বেশিরভাগ মাছই এখানে এই বালিখোলা মাছ বাজারে আসে। আপনি যদি আপনার যদি একটু দেখাই, এই মাছ বাজারে এখন পর্যন্ত যে মাছগুলো এসেছে, এই যে আমরা দেখতে পাচ্ছি আইর, বোয়াল, ভাইম, দেশি রুই, সবগুলো মাছ এখানে আসে। তবে এই মৌসুমটা এখন মাছের মৌসুমটা এখন কমে গেছে, কারণ মাছের যে মৌসুম এটা হচ্ছে মানে বাংলা হচ্ছে কার্তিক অগ্রহায়ণ মাসে এখানে প্রচুর মাছ আসে। এখানে প্রতিদিন কোটি টাকার মাছ কেনা বেচা হয়। তবে এখন আমি কয়েকজন আড়তদারের সাথে কথা বলেছি এসে, তারা বলছেন যে প্রতিদিন এখনো যে 60টি আড়ত আছে, প্রতিদিন প্রায় 50 থেকে 60 লাখ টাকার মাছ এখানে কেনা বেচা হয় এবং মাছের দামটা এখন অনেক বেশি। যেমন আমরা একটি আয়ের মাছ দেখেছিলাম, একটা 9 কেজি ওজনের আইচ, এটি প্রায় 1780 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আমরা আরো যদি মাছ কিছু দেখাই, এখানে আছে যে পুঁটি মাছ, পুঁটি, গজার মাছ, হ্যাঁ, ট্যাংরা, পুঁটি, এখানে দেশি মাছগুলো আছে। আমরা পরবর্তী খবরে হচ্ছে আরো মাছ দেখাবো। এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের বালিখোলা থেকে সবশেষ। টিটু, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী টিটু দাস। নিউজ 24 সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বৃহত্তর পুরাতন মোটরসাইকেলের সবচেয়ে বড় হাট বসে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। প্রতিদিন কয়েক কোটি টাকার বেশি কেনা বেচা হয় এই হাটে। দূর দূরান্ত থেকে মোটরসাইকেল বিক্রি করতে আসেন বিক্রেতারা। জামান আখতারের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। প্রতি শুক্রবার জুমার নামাজের পরপরই জমজমাট হয়ে ওঠে হাট। অর্ধ লাখ লোকের সমাগম হয় প্রতি হাটে। উদ্দেশ্য পছন্দের বাইক কেনাবেচা। সহজেই নিজের পছন্দের বাইক কিনতে ক্রেতারা আসেন এই হাটে। দামও সাশ্রয়ী। এখানে 10,000 টাকা থেকে 5 লাখ টাকা দামের বাইক পাওয়া যায়। পূরণ হয় সব শ্রেণীর ক্রেতার চাহিদা। আলমডাঙ্গার হাটে অনেক গাড়ি জোটে, আর এত পরিমাণ গাড়ি এখানে মনের মতো করে গাড়ি চয়েস করে নেওয়া যায়। এই হাটে সব ধরনের গাড়ি পাওয়া যায় এবং খুব কম দামে গাড়ি কেনা যায়। এটাই হচ্ছে আলমডাঙ্গার বৈশিষ্ট্য। বিক্রেতারা বলছেন হাটের নিরাপত্তা ও পরিবেশ ভালো হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়েই স্বাচ্ছন্দ্যে কেনাবেচা করতে পারেন। এজন্য দিনে দিনে বাড়ছে এই হাটের জনপ্রিয়তা। সুজুকি এসএফ গুলো আপনার 2.5 লক্ষ টাকা, আর ইয়ামাহা এমটি আপনার 3,20,000 টাকা। গাড়ি আনিয়েছি 6টা, একটা বিক্রি হয়েছে এসএফ ডিলাক্স, আর 5টা রয়েছে। সেখানে মোটামুটি ভালোই হয়। হাট কর্তৃপক্ষ বলছে 1 থেকে 1.5 কোটি টাকার কেনা বেচা হয় এই হাটে। প্রতি বছর আলমডাঙ্গা পৌরসভার আন্ডারে এই হাটটি প্রতি বছর ডাকা হয়। এবছর আমাদের হাটটি ডাকা হয়েছে প্রায় 1 কোটি টাকা মূল্যে। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার ট্রাক টার্মিনালে প্রতি শুক্রবার বসে পুরাতন বাইকের এ হাট। বেলা 12টা থেকে শুরু হয়ে হাট চলে সন্ধ্যা পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে বিদেশি ফুল টিউলিপ। হিমালয়ের পাশে হওয়ায় এই অঞ্চলের আবহাওয়া ও মাটি টিউলিপ চাষের উপযোগী। তাই উপজেলার দর্জিপাড়া গ্রামে টিউলিপ চাষের উদ্যোগ নিয়েছে একটি সংস্থা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সারি সারি হলুদ টিউলিপ, যেন আলো জ্বলছে পুরো এলাকায়।
প্রচন্ড ঠান্ডায় জন্মে বলে টিউলিপ শীতের দেশের ফুল বলেই পরিচিত, কিন্তু ঋতুর পালা বদলে এখন দেশেই চাষ হচ্ছে এই ফুল। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দর্জিপাড়া গ্রামে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে প্রায় 2 একর জমিতে চাষ হচ্ছে টিউলিপ। বাণিজ্যিকভাবে টিউলিপ চাষ করতেছি, এতে সাংসারিক জীবনে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। 30 ডিসেম্বরের তারিখে আমরা এই চারা রোপণ করেছি এবং 19 দিনের মধ্যে এই ফুলে কলি আসছে এবং 22 দিনের মধ্যে খুব সুন্দর ফুল ফুটেছে। প্রতিবারে টিউলিপ চাষ করে আমরা অনেক লাভবান হই, 30 থেকে 40 হাজার টাকা পাই। টিউলিপের সৌন্দর্য দেখতে নানা প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এসে অনেক ভালো লাগলো, এরকম টিউলিপ আরো হলে অনেক ভালো হবে। আমরা এখানে টিউলিপ ফুল দেখতে এসেছি, এখন ফুলগুলো আর সুন্দর। গত 4 বছর ধরে টিউলিপ চাষ হচ্ছে দেশে, এতে আগ্রহী হচ্ছেন অনেকেই। এটির পুরো ক্রেডিটটা আমরা দিতে চাই তাদেরকে, যারা অতি যত্নের সাথে এই টিউলিপটিকে এখানে বাস্তবে মুখ দেখিয়েছে। দেশে টিউলিপ চাষে ব্যাপক সম্ভাবনা দেখছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এই কর্মকর্তা। 13 জন নারী উদ্যোক্তা, তারা যে এরকম একটা সুযোগ পাচ্ছে, মানে আমাদের দেশের জন্য উপকারী হচ্ছে, পাশাপাশি নারী উদ্যোক্তারা যে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এখানে 9 রঙা টিউলিপের চাষ হচ্ছে এবার। এখন পর্যন্ত দেখা মিলেছে 2টি রঙের ফুল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। চলতি সপ্তাহেই আরো 6 জিম্মিকে মুক্তি দিবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আর আজ সোমবার থেকে গাজাবাসীদের উত্তরাঞ্চলে ফিরতে ইসরায়েল অনুমতি দেবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পরও উত্তরের গাজা শহরে ফেরার পথে বাধা পাচ্ছেন হাজারো ফিলিস্তিনি। এরই মধ্যে অনুমতি দেওয়ার ব্যাপারটি নিশ্চিত করলেন নেতানিয়াহু। এদিকে যুদ্ধবিরতির চুক্তি না মেনে দক্ষিণ লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। নিহত হয়েছেন অন্তত 15 জন। অন্যদিকে ফিলিস্তিনিদের জর্ডান এবং মিশরে পাঠিয়ে গাজা খালি করার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটো। সম্মতি জানায়নি হামাসও। এরই মধ্যে রোববার নিজেদের সবচেয়ে বৃহত্তম ড্রোন উন্মোচন করেছে ইরান। গাজার সম্মানে এর নাম দেয়া হয়েছে গাজা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর মেয়াদ শেষ হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ডোনাল্ড লুর মেয়াদ 2025 সালের 17 জানুয়ারি শেষ হয়েছে। এদিকে লুর বিদায়ের বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিকে স্পষ্টভাবে বলা হয়েছে, লুর মেয়াদ শেষ হয়েছে এবং তাকে সরানোর কিংবা বরখাস্ত করা হয়নি। দর্শক, সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আবারও নিউজ 24 সংবাদে। এবারে জানাবো খেলার সংবাদ। নানা বিতর্কের মাঝে সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল এর শেষ পর্বের খেলা চলছে ঢাকায়। এর মধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। প্লে অফে নিজেদের অবস্থান আরও পোক্ত করতে সোমবার দুপুরে মাঠে নামছে বরিশাল খুলনা। আর রাজশাহী সিলেটের ম্যাচ মিরপুরে শুরু হবে কাল সন্ধ্যায়। ছোট বাউন্ডারি, পেমেন্ট ইস্যু, ফিক্সিং বিতর্ক, সাথে মানহীন বিদেশি প্লেয়ার সহ নানা সমালোচনা সাথে নিয়ে চলছে বিপিএল এর 11তম আসর। এরই মধ্যেই টানা 8 ম্যাচ জিতে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। তাদের সঙ্গী তামিম ইকবালের ফরচুন বরিশাল।
এই মিশনে সোমবার তামিম ইকবালের দলের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স। রূপসাপাড়ের দলটি 9 ম্যাচ খেলে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 4-এ অবস্থান করছে। মেহেদী মিরাজের দলের প্লে অফের আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই। অন্যদিকে খেলোয়াড়দের পেমেন্ট ইস্যু সহ নানাভাবে বিতর্কিত দুর্বার রাজশাহী মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। আসরের প্রথম দল হিসেবে 10 ম্যাচে 8 হারে সবার আগে বিদায় নিয়েছে চায়ের রাজধানীর দলটি। তাই 10 পয়েন্ট নিয়ে টেবিলে 5 নম্বরে থাকা রাজশাহীর সামনে সুযোগ ম্যাচ জিতে প্লে অফের দৌড়ে এগিয়ে থাকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিপিএলে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। শেষ পর্যন্ত পাওনা টাকা না পাওয়ায় মাঠে খেলতে আসেনি দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। পরে বিশেষ বিবেচনায় রংপুরের বিপক্ষে খেলতে নামে রাজশাহীর দেশি ক্রিকেটাররা। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু বলছেন, এমন অপেশাদার আচরণের জন্য শাস্তির মুখোমুখি হতে হবে রাজশাহীকে। বিপিএল এর শুরু থেকেই পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়িয়েছে দুর্বার রাজশাহী। ক্রিকেটারদের অনেকবার পরিশোধের আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি এই ফ্র্যাঞ্চাইজি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে স্থানীয় খেলোয়াড়দের মানানো গেলেও বিদেশি খেলোয়াড়রা সরাসরি মাঠে নামতে অস্বীকৃতি জানান। টুর্নামেন্টের বৃহত্তর স্বার্থে আমরা অনেক কিছু একসেপ্ট করে স্যাক্রিফাইস করে একসেপ্ট করে নিয়েছি, বাট ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ছাড় তো দিচ্ছি আমরা যে ঠিক আছে খেলুক, কিন্তু আমরা তো প্লেয়ারদের উপরে বিপিএল এর রেপুটেশনের উপরে আমি কেউ নষ্ট করবো, এটা তো আমরা ক্রিকেট বোর্ড আমাদের প্রধান দায়িত্ব হচ্ছে এটা প্রোটেক্ট করা। বিষয়টি নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। রাজশাহীর এমন অপেশাদার আচরণে ক্ষুব্ধ দেশের ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা। চুক্তি ভঙ্গের জন্য শাস্তির আওতায় আসছে দুর্বার রাজশাহী। একদম সুন্দর করে কন্ট্রাক্টে লেআউট করা আছে, এটার আপনারা দেখবেন অ্যাকশন। এটা হতে পারে, দিস ইজ আনএক্সেপ্টেবল। এ তো গেল খেলোয়াড়দের দেনা পাওনা নিয়ে নজিরবিহীন ঘটনা। আরো লজ্জার বিষয়, টিম বাসের পাওনাও পরিশোধ করেনি দলটি। ঝামেলা তো আজকে আমারও আজকে ঝামেলায়। এখন আজকে একটা ডেট দিচ্ছে যে খেলা শেষ হলে রাতের মধ্যে পেমেন্ট ক্লিয়ার করবো। আমি তো আজকে গাড়ি দেওয়ার ছিল না, গাড়ি পরে রিকোয়েস্ট করে অনেক করে গাড়ি নেওয়া হয়। 30% দেওয়া হয়েছে, 70% বাকি। বিপিএল মানেই উত্তেজনা, তারকাদের ঝলক, মাঠের লড়াই। কিন্তু এবার বিপিএল এর মঞ্চে তৈরি হলো বিতর্কের কালো ছায়া। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। আরো সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।